5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করছে সরকার। দিনটিতে থাকছে সাধারণ ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে জুলাই মাস জুড়েই থাকবে নানা কর্মসূচি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে ঐকমত্য তৈরিতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি করা হয়েছে। এছাড়া বিটিভি ও বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেয়া এক অবিস্মরণীয় দিন 5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে এদিন সরকার প্রধানের ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। পতন হয় টানা 3 বার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরুটা হয় কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে। আন্দোলনকারীদের প্রতি হাসিনা সরকারের চরম দমনপীড়ন কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের ইস্যুতে। 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন 36 দিনের মাথায় অর্থাৎ 5 আগস্ট পায় চূড়ান্ত সাফল্য। ছাত্র জনতার এই অভ্যুত্থানের অনুভূতিকে ছড়িয়ে দিতে বছর পূর্তিতে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। জুলাই সনদ ঘোষণা নিশ্চিত করতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করতে আরেকটি কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদ। কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে 5 আগস্ট উদযাপন কমিটি গঠন করেছে বিএনপি। এবারের স্লোগান জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক এবং বিজয়ের বর্ষপূর্তি। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ শাসনামলের অবসানের দিনটিকে স্মরণ করতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক এবং বিজয়ের বর্ষপূর্তি কমিটিটি গঠন করা হয়েছে। কমিটিটি 1 জুলাই থেকে কার্যক্রম শুরু করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এসব কথা জানান তিনি। অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর 5 আগস্ট। জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন সেটি 5 আগস্ট তার পরিসমাপ্তি ঘটে। সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে, সে পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই আগস্টের আমাদের গৃহীত কর্মসূচিগুলো আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা 1 জুলাই থেকেই বাস্তবায়ন করা শুরু করব। সংবিধান সংশোধন কঠিন হয়ে যায় এমন পদ্ধতি চায় না বিএনপি। এনসিপি বলছে ফ্যাসিবাদ কায়দায় কোনো আইন কানুন নিয়ে আলোচনা সমীচীন মনে করে না তারা। একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হলে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ তৈরি হয় বলে মন্তব্য জামায়াত ও এনসিপির। তবে বিএনপি বলছে বিরতি দিয়ে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা যেতে পারে। তবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে অধিকাংশ রাজনৈতিক দল একমত। বিভিন্ন বিষয়ে মতের ভিন্নতা থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহায়তা আশা করছেন। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের 2য় দফার বৈঠকের 4র্থ দিনে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ
30টি রাজনৈতিক দল। বিরতি দিয়ে আলোচনা চলে 5 ঘন্টা। পরে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তন বিষয়ে একমত হয়েছে। যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যে সেগুলোকে নিয়ে সেগুলি হবে আমাদের প্রথম প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে, যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারেও ঐক্যমত্য এসেছে অধিকাংশ দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। যদি কেউ 40% ভোট পায় ম্যাক্সিমাম, তখন সে পার্লামেন্টে সিট পাবে 120টা তখনকার সময়ে, তাইলে অ্যামেন্ডমেন্ট হতো না। এখন একই আইডিয়াটা যদি আপার হাউসের ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য 2/3 মেজরিটি রাখি, জীবনেও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না। আর কনস্টিটিউশন তো কোনো ধর্মগ্রন্থ নয়, এটা 10-20 বছর পরে 25 বছর পরে সমাজের একটা চাহিদা থাকতে পারে, সেই ক্ষেত্রে যেতে হবে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভারসাম্য আনতে হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায়। আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দল ইনক্লুডিং বিএনপি তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হইতে পারবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র এককেন্দ্রিক হয়ে যায়। একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে, তখন ইন্টারপার্টি যে ডেমোক্রেসি, এই ইন্টারপার্টি ডেমোক্রেসি কখনোই থাকে না। আপনি যদি দেখেন বিগত সময়ে যারা ক্ষমতায় এসছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে, আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাহিরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই, যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয়। 3 মাস সংলাপ করেও মৌলিক বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় হতাশার কথা জানায় এবি পার্টি। রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রটা বাড়ানোর বিষয়টা কোনো ক্ষেত্রে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে গিয়ে আবার রাষ্ট্র যাতে সরকার যাতে আনস্টেবল না হয়, এনসিসিটা হলেই কিন্তু একটা মৌলিক জায়গায় একটা পরিবর্তনের দৃশ্য আমরা দেখতে পাবো। আগামী রোববার থেকে আবারও শুরু হবে আলোচনা। যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না তা স্বচ্ছতার সাথে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আগামী সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এমন বিধি যুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। তবে সুযোগ রাখা হয়েছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারণার। এছাড়া গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধানও অনুমোদন দেওয়া হয়েছে খসড়া বিধিমালায়। জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ আলোচনা সবখানেই। সম্ভাব্য সময়সীমা ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আরপিও সংশোধন সাপেক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার সুযোগ দেওয়া হয়েছে। আচরণ বিধি ভঙ্গ করলে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় আগের মতোই থাকছে 3 সপ্তাহ পর্যন্ত। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।
নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন অভিযান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম জানান, মব জাস্টিসের মতো অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে তৎপর রয়েছে সেনাবাহিনী। গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র এবং 990 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত আগস্ট থেকে এ পর্যন্ত মোট 9,667টি অবৈধ অস্ত্র এবং 3.5 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে 15,262 জনকে গ্রেফতার করা হয়। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আমরা বিগত প্রেস ব্রিফিংয়ে বলেছি, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। 35 দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে এখনও অবস্থান করছেন তার সমর্থকরা। সেবা নিতে এসে চরম ভোগান্তিতে নগরবাসী। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, ওই ইস্যুতে আর চুপ থাকবে না সরকার, উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সুরাহা করা হবে। শপথ ছাড়াই মেয়রের আসনে বসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নামের আগে মাননীয় লেখায় সমালোচনাও হয়, তারপরও সিদ্ধান্তে অটল তিনি। দেন নগর ভবনে বিভিন্ন নির্দেশনা। কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে। মেয়র পদে বৈধতা অবৈধতা নিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা। এর মাঝেই নগর ভবন দখলে রাখেন ইশরাকের কর্মী সমর্থকরা। ফলে 1 মাসের বেশি সময় ধরে সেবা বঞ্চিত জনগণ। আমি জন্ম নিবন্ধনের জন্য আসছি, তো ওনাদের সাথে কথা বলার পরে ওনারা বলতেছে যে অফিস তো আমাদের বন্ধ। ট্যাক্স দিতে এসেছিলাম, তো অফিস তো খোলা নেই। উনি বসলেই বেটার হয়। মেয়াদ শেষ হয়েছে, ওটা বড় কথা না। বড় কথা হলো আপনি সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, তো আপনি ওটা কিন্তু সম্মান জানাবেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা কিংবা তাকে নগর ভবন থেকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, এখন বিষয়টি নিয়ে আর চুপ থাকবেন না তারা। এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। খুব দ্রুত সময়ের মধ্যেই। বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি একজন স্বঘোষিত মেয়র নিজেই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন। যদিও এই অবস্থার জন্য সরকারকেও অনেকটা দায়ী করা হচ্ছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে নাগরিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী AY মুশিউজ্জামানকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আমিনুল গনি টিটুকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি 25 জুন সকালে আদালত অবমাননার অভিযোগে শুনানি শেষে আদালত আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য, এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। নরবরে অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে সহায়তা দেওয়ার ঘোষণার পর বিভক্ত হয়ে গেছে মার্কিন কংগ্রেস। একই সাথে জনগণের বিরোধিতা। একদিকে মিত্র ইসরায়েল চাইছে মরণাস্ত্র, অন্যদিকে জনবিক্ষোভ। আর তেহরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেল আবিবকে কোনো রকম সহায়তা করার পরিণাম আমেরিকার বিরুদ্ধে ইরানের যুদ্ধ। এমন পরিস্থিতিতে ইরান পাশে পেয়েছে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়াকে। সংঘাতের 7ম দিনে এখন সবচেয়ে বেশি চাপে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনা 7ম দিনে।
ইসরায়েলের বিমানের হামলায় কাঁপছে তেহরান, পাল্টা জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এই যুদ্ধ এখন আর কেবল দুই দেশের বিষয় নয়, এটি রূপ নিয়েছে বৈশ্বিক নিরাপত্তার সংকটে। ইরান ইসরায়েলের এই যুদ্ধ সরাসরি বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ইসরায়েলকে সহায়তা দেয়ার। এরপরেই মার্কিন কংগ্রেসের নীতি নির্ধারকরা বিভক্ত হন দুই ভাগে, বেশিরভাগই ইসরায়েলকে সহযোগিতা করার বিরুদ্ধে। দেশটির মানুষে বিক্ষোভ করেন মূল শহরগুলোতে। এর কয়েক ঘন্টা পরেই ট্রাম্প জানান ইসরায়েলকে সরাসরি সহায়তার ব্যাপারে তিনি এখনও নিশ্চিত নন। মধ্যপ্রাচ্যগামী মার্কিন রণতরীগুলোকে সরিয়ে নেওয়া হয় অন্য জায়গায়। এদিকে মাটির নিচে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আমেরিকার বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চেয়েছে ইসরায়েল। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনার অংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এই অস্ত্র তেল আবিবকে দেয়া হবে কিনা তা নিয়ে উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষকদের সাথে বৃহস্পতিবার রাতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি যতই দেয়া হোক না কেন, একের পর এক গোলা ছুড়ে যাচ্ছে ইরান। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে ইসরায়েলের শহরগুলো। বাংকারগুলোতে দেখা দিয়েছে আশ্রয় প্রার্থীদের ঢল। পরে এক বিবৃতিতে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে তা হবে অপূরণীয় ক্ষতির সূচনা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলিদের উদ্দেশ্য করে বলেন, যদি মৃত্যু না চাও তবে ইসরায়েল ছেড়ে পালাও। আর ইরানিদের উদ্দেশ্যে বলেন, তাদের এই যুদ্ধ ইসলামের জন্য। ইসরায়েলের পাশে আমেরিকার সমর্থন থাকলেও ইউরোপের বেশিরভাগ দেশ এর নিন্দা জানিয়েছেন। যুদ্ধক্ষেত্রে ইরান কিন্তু একাও নয়, পাশে পেয়েছে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়াকে। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হস্তক্ষেপ করে তাহলে তা হবে ভয়াবহ উত্তেজনার শুরু। উত্তর কোরিয়াও তাদের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করে বৃহস্পতিবার থেকে। তবে এখনও নীরব পার্শ্ববর্তী ইসলামী দেশগুলো। বিশ্ববাসী অপেক্ষায় কবে এই সংঘাত থামবে। যদি না থামে তাহলে সংঘাতে জড়াবে বড় পরাশক্তিগুলো, যা দুনিয়া জুড়ে ডেকে নিয়ে আসতে পারে ভয়াবহ বিপর্যয়।